নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত। আমার আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প রং বদল। ইচ্ছে করলেও কিছুতেই বেলা অবধি বিছানায় পড়ে থাকা যায় না। ভোরবেলায় ঘুম ভেঙে যায়, আর ঘুম ভাঙতেই তো শয্যা কণ্টকী। ঘুম ভাঙতেই একবার ঘড়ির দিকে তাকালো শুভেন্দু, তারপর দেয়ালে ঝোলানো ক্যালেন্ডারটার দিকে। আজকের তারিখটার রং লাল। রংটা নাকি উজ্জ্বলতা আর আনন্দের প্রতীক। কিন্তু তাতে শুভেন্দুর কি? শুভেন্দুর কাছে রবি, সোম, বুধ, শনি সবগুলো বাড়িরই এক রং। সে রংটার নাম ধূসর। সপ্তাহের সব দিনগুলোরই এক স্বাদ। সে স্বাদের নাম হচ্ছে বিস্বাদ। শুভেন্দুর অকালপৌর অম্বলের রোগী দাদা সুখেন্দুর চোখেও যে সপ্তাহে 7টা দিন 7টা চেহারা নিয়ে দেখা দেয়, সেটা টের পায় শুভেন্দু দাদার মুখের চেহারা দেখে। সোমবারের সকালে সেই আবল্য সংসারের জোয়াল টানা ক্লিষ্ট শীর্ণ মুখে যে অপরিসীম ক্লান্তির ছাপ পড়ে, সে ছাপটা কোন ফাঁকে ফিকে মারতে মারতে শনিবারের বিকেলে যেন অন্তর্হিত হয়ে যায়। আর রবিবারের সকালে আশ্চর্য অন্যরকম দেখায় সুখেন্দুকে। রবিবারে অম্বলের ভয় অগ্রাহ্য করে বার 3-4 চা খায় সুখেন্দু বউয়ের কাছে আবদারে জবরদস্তি করে করে। অকারণ 5 বার রান্নাঘরের দরজায় ঘুরঘুর করে। ছোট ছেলেটাকে খুনসুরি করে খ্যাপায়, আর শুভেন্দুকে ছুটি দিয়ে নিজে বাজারের থলি হাতে করে বেরোয়। রবিবারে সুখেন্দুর মুখের রেখাগুলো যেন নমনীয় হয়ে ওঠে। বয়সটা যেন 2-4 বছর কম দেখায়। রবিবারে সুখেন্দুকে দেখলে বিশ্বাস করা শক্ত হয় না একদা সে সুপুরুষ ছিল। শুভেন্দুর রংহীন বিস্বাদ দিনগুলোর মধ্যে রবিবারটাই বুঝি আরও বিবর্ণ, আরও ধূসর। 7 দিনের মধ্যে বাকি 6টা দিন তবু দাদার ছেলে দুটোকে পড়া বলে দেবার একটা ডিউটি থাকে, আর থাকে গেরস্তর বাজারটা করে দেবার দায়িত্ব। রবিবার দিনটা শুভেন্দু সম্পূর্ণ বেকার। রবিবারে ছেলেরা পড়তে রাজি হয় না, আর দৈনিক বাজারের দায়িত্বটা দাদা স্বেচ্ছায় কাঁধে তুলে নেয়। ছেলে পড়াতে কি বাজার করতে যে শুভেন্দুর খুব ভালো লাগে এমন মনে করবার হেতু নেই, বরং ওই দুটো কাজই ওর 2 চক্ষের বিষ। ভালো লাগে শুধু নিজেকে সংসারের একটু প্রয়োজনীয় মনে করতে পারা, নইলে প্রতি মুহূর্তেই তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে। কুণ্ঠায় মুখ তুলতে ইচ্ছে হচ্ছে না। কত কষ্ট করে, কত কৃচ্ছ সাধন করে, নিজেকে কতটা বঞ্চিত করে যে দাদা তাকে বিয়ে পর্যন্ত পড়িয়েছে, সে কথা তো ভুলে যায়নি শুভেন্দু। কিন্তু শুভেন্দু দাদাকে কি প্রতিদান দিতে পারছে? বিয়ে পাশ করার পরও এই 4 বছর ধরে দাদার অন্ন ধ্বংসাচ্ছে না। একটাও কাজ জোটাতে পারেনি শুভেন্দু এই 4 বছরে। অথচ IFL সুখেন্দু কোন কাল থেকে চাকরি করছে। সে চাকরি খুব একটা বড় কিছু না হলেও চালিয়েও তো আসছে। মা বাপকে তো শুভেন্দুর ভালো করে মনেই পড়ে না। সব কিছুই দাদাই তাকে হাতে করে মানুষ করেছে, আপ্রাণ চেষ্টায় লেখাপড়া শিখিয়েছে। খাওয়া পড়ার বেলায় নিজের স্ত্রী পুত্রের চাইতেও যতটা সম্ভব উত্তমাংশটুকু শুভেন্দুকে দিয়েছে।
দাদার ঋণ শোধ হবার নয়। কিন্তু শুধু ঋণ শোধের মনোবৃত্তিই তো নয় শুভেন্দুর, সে দাদার কষ্ট লাঘব করতে চায়। যে আশার স্বপ্ন বুকে ধরে সুখেন্দু না খেয়ে না পড়ে বিয়ে পাশ করিয়েছে ভাইকে, সেই স্বপ্ন সফল করতে চায়। বেকারত্বের গ্লানি শুভেন্দুর নিজের মনের, নইলে তার অক্ষমতাকে ধিক্কার দিয়ে গ্লানি যোগান দেবার মতো কেউ নেই বাড়িতে। শুভেন্দুর বেকারত্বে অসহিষ্ণুতা তো দূরের কথা, এতটুকু আক্ষেপও কোনোদিন প্রকাশ করতে দেখা যায়নি সুখেন্দুকে। বরং দিনকাল যে কত খারাপ পড়েছে এবং ক্ষমতাবানেরা কত অসাধু, অসৎ আর হৃদয়হীন হয়ে পড়েছে, তারই নজির দেখে দেখে ভাইকে বুঝ দিতে চেষ্টা করে বেচারা। আর বৌদি, সে বেচারি তো নিপাট ভালো মানুষ। বেকার দেওরের সদাবিষণ্ণ মনকে সামান্যতম প্রফুল্ল করে তোলবার জন্যে তারও চেষ্টার ত্রুটি নেই। বুদ্ধি কম, রঙ্গকৌতুকের পদ্ধতিটা জলো জলো, কিন্তু ভালোবাসাটা তার জলো নয়। বৌদিকে দেখলেই মায়া লাগে শুভেন্দুর। এই যেমন কাল রাত্রে শুভেন্দুর ঘরে খাবার জলটা রাখতে এসে বসে পড়ল বৌদি। তারপর বলল, যাক বাবা, একটা দিন অন্তত তোমার ছুটি। ভোরবেলায় আর কেউ এসে ঠেলা মারবে না। ও ঠাকুরপো, বাজারটা একটু তাড়াতাড়ি এনে দাও না ভাই, আলু টালু কিচ্ছু নেই। কাল যতক্ষণ প্রাণ চায় বিছানায় গড়াতে পারবে। বৌদির অনুভবের জগতে চরমতম আকাঙ্ক্ষার যদি কিছু থাকে তো সেটা হচ্ছে যতক্ষণ প্রাণ চায় বিছানায় গড়ানো। এছাড়া হবেই বাকি আরাম আয়েশ, এ দুটো কথার বানানি কি কোনোদিন চোখে দেখেছে সে? শেষ রাত্রে বিছানা ছেড়ে ওঠে, মাঝরাত্রে ঘুমে পাথর চোখে সে বিছানায় গিয়ে পড়ে। জ্বর হলে পর্যন্ত যতক্ষণ প্রাণ চায় বিছানায় পড়ে থাকতে পায় না। কিন্তু শুভেন্দুও সেই আগ্রহের আশ্বাসকে উড়িয়ে দিতে দেরি করেনি, সঙ্গে সঙ্গেই বলেছিল, তা সত্যি, প্রত্যহ হাড় ভাঙা খাটুনি খেটে খেটে পাঠ হচ্ছে, ছুটির দিনটায় তবু জিরিয়ে বাঁচব। উত্তর শুনে বৌদি থতমত খেয়ে গিয়েছিল। তারপর তাড়াতাড়ি বলেছিল, আহা, তা যাই বলো, তোমার মতো ইয়ংম্যানরা সহজে কখনো 3 পয়সার পয়সা আর 5 পয়সার ঢ্যাঁড়সের দায় পোহাতে রাজি হয় না। হ্যাঁ, বুঝতাম ইয়া বড় রুই মাছ কি এই এত বড় ইলিশের জোড়ার পয়সাটি খসাচ্ছেন তোমার দাদা, তাহলেও না হয়। বাধা দিয়েছিল শুভেন্দু, দোষটা সম্পূর্ণ দাদার, এটাই বোধহয় তোমার সত্যি ধারণা। হ্যাঁ, কথা শুনে একটু ঝাঁঝ ছিলই। এই পিঠে হাত বুলানোর সুর কিছুতেই যেন আর আজকাল বরদাস্ত হয় না। মুখটা কড়ি হয়ে গেল বৌদির। সত্যি, কোন কথায় যে কোন কথা এসে পড়বে বুঝতে পারে না বেচারা। তবু অপ্রতিভ হাসি হেসে বলল, আহা, সে তো ঠিক করাই আছে। তোমার চাকরি হলে আমি রোজ এই এত বড় একখানা করে লেজা খাবো। সেই কড়ি হয়ে যাওয়া মুখের অপ্রতিভ হাসিটা দেখে মায়া এসে গেল। অগত্যাই শুভেন্দুকে হেসে উঠে বলতে হলো, মাছগুলো কি কবন্ধ হবে, না তাদের মুড়োগুলোর সদ্গতি করতে ভাগিদার জোটবার তাল খুঁজবে? আজও হঠাৎ ক্যালেন্ডারের লাল তারিখটার দিকে তাকিয়ে কেন কে জানে হেসে উঠল শুভেন্দু। তারপর আর একবার পাশ ফিরে শুল। আচ্ছা, আবার কি ঘুমিয়েই পড়েছিল শুভেন্দু? নইলে ওকে অমন হই হই করে ঘুম ভাঙাতে হলো কেন? ভাঙাল অবশ্য বাড়ি কেউ নয়, হই হই করছে পুলিন।
শুভেন্দুর স্কুলের বন্ধু পুলিন দাস। স্কুল কলেজের বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ কমই হয়, কে কোথায় ছিটকে গেছে। তবে পুলিন কাছেই থাকে বলে মাঝে মাঝে তাকে দেখতে পায় শুভেন্দু। বেশ দামি দামি স্যুট পরে একখানা মোটর বাইক হাঁকিয়ে যখন তখন রাস্তায় তৎপর হয়ে ছুটোছুটি করে বেড়ায়। আইএ ফেল করে পুলিন যে কি এমন কাজ করে বেড়াচ্ছে বুঝতে পারে না শুভেন্দু। লজ্জায় জিজ্ঞেস করতেও পারে না, বরং রাস্তায় ওর ওই বীর মূর্তি দেখলেই চোকাচুকি হবার ভয়ে পাশ কাটায়। কিন্তু আজ আর পাশ কাটাবার জো নেই। পাশেই এসে বসেছে পুলিন, বাল্যবন্ধুর অন্তরঙ্গ কণ্ঠে সম্ভাষণ করছে। কি রে, কি ব্যাপার, এখনো ঘুমোচ্ছিস? মানে তুই আবার এমন কুম্ভকর্ণ হলি কবে থেকে? শুভেন্দু ধীরে সুস্থে বলে, তুমি বা এমন হামলাদার হয়ে উঠলে কবে থেকে? স্বপ্নের ঘরে ভাবতে চেষ্টা করেছিলাম বাড়িতে ডাকাত পড়লো না বোমাই পড়লো। স্বপ্নের ঘোর? বেলা 8টায় স্বপ্নের ঘোর? তা ভালো, হেসে ওঠে পুলিন। শুভেন্দু আরো ধীরে সুস্থে বলে, কিন্তু ব্যাপার কি? পুলিন আসল কথা পারে। আজ আমার ওখানে যেতে হবে ভাই, খেতেও হবে। শুভেন্দুর ভুরু কুঁচকে আসে। অর্থাৎ নেমন্তন্ন? তার লাল কালির চিঠি কই? এই দেখ। পুলিন হেসে ওঠে, তুই কি ভাবছিস বিয়ের নেমন্তন্ন করতে এসেছি? সেটা কি এত তুচ্ছভাবে হবে? বিয়ে নয়, বিয়ে নয়, বিলেত। পুলিনের যেন পণ এক ঝোঁকে বলে শেষ করে ফেলবে না, রসিয়ে রসিয়ে বলবে, বিলেত। শুধু এইটুকুই বলতে পারে শুভেন্দু। পুলিন অমায়িক হাসি হেসে বলে, হ্যাঁ ভাই, এ পোড়া দেশে তো কিছু করে উঠতে পারলাম না, তাই ও দেশটায় একবার ঢু মেরে আসতে যাচ্ছি। আসছে 19 তারিখে যাত্রা। শুভেন্দু কষ্টে জীবের তিক্ততা জীবের নিচে রেখে বলে, ও বিলেত যাচ্ছ? তার নেমন্তন্নটা কিসে? ফেয়ারওয়েলের নাকি? পুলিন লাজুক লাজুক হাসি হেসে বলে, আর বলিস কেন, দাদার কাণ্ড। কারোর ভাই যেন আর বিলেত যায় না, উনি তাই ভাইয়ের বিলেত যাবার ছুতোয় জলসা দেবেন, বিশেষুদ্ধ লোককে নেমন্তন্ন করে খাওয়াবেন, যত সব। শুভেন্দু কঠিন হাসি হেসে বলে, পয়সা থাকলে লাখ টাকা খরচ করে বেয়ালে বিয়ে দেওয়ার গল্পটা তো আর বানানো নয়। তা কি পড়তে যাচ্ছ? পুলিন উঠে পড়ে তাচ্ছিল্য ভরে বলে, দূর, পড়ার ছাই, ওই পড়ার ছুতো আর কি। নাম একটা লেখাতে হয়েছে বটে, দাদার খেয়াল। বলে তুমি একটু পালিশ হয়ে আয়। আচ্ছা ভাই, তাহলে ওবেলা যেও নিশ্চয়। পুলিন ঘর থেকে বেরিয়ে পড়ে। তবু শুভেন্দু মুখ ফসকেই বোধহয় বলে ফেলে, কোনোরকম স্কলারশিপ জোগাড় করেছ নাকি? মনের মধ্যে আসার একটা ক্ষীণ আশ্বাস, যদি ফাটা কপাল হঠাৎ কোনো সূত্রে। কিন্তু সঙ্গে সঙ্গে আশায় ছাই ঢেলে দেয় পুলিন। হেসে উঠে বলে, পাগল, দিচ্ছে কে? বিদ্যে তো জানোই ভাই, কেন আর লজ্জা দিচ্ছ? সমস্তই দাদার স্কন্ধে। তা আমার আর দোষ কি বলো? তিনি নিজেই যখন খাল কেটে কুমির আনছেন। ও চলে যাওয়ার পর শুভেন্দু মিনিট খানেক চুপ করে ঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকে। তারপরে হঠাৎ যেন ক্রুদ্ধ আক্রোশে সদ্য পরিত্যক্ত বিছানাটার চাদরখানা টান মেরে তুলে ডালা পাকিয়ে ছুঁড়ে ফেলে দেয় ঘরের কোণে। ইস, কি নোংরা, কি ময়লা! এই বিছানায় গা ঢেলে শুয়েছিল সে। বছরে কবার ফর্সা করা হয় এ বিছানা?
দুবার না একবার? ছি ছি, আর শুধুই কি বিছানা, কোনটা নয়, সারা ঘরে শীর্ণতার ছাপ, সব কিছুই বিবর্ণ কুৎসিত। বাড়ির সমস্ত বাড়তি আবর্জনা এই ঘরেই। হঠাৎ নিজেকে অত্যন্ত অপমানিত মনে হয় শুভেন্দুর। ঠোঁট কামড়ে ভাবতে থাকে, এইটুকু, শুধু এইটুকুর জন্যেই সে কিনা এত কুণ্ঠিত, এত লজ্জিত। একটা ময়লা বিছানা, দুবেলা দুমুঠো ভাত, আর অপরের পুরনো বই চেয়ে চিনতে পড়ে নেওয়া, এর জন্য আর দাদার উপর কৃতজ্ঞতার অন্ত নেই তার। কি বোকা শুভেন্দু, কি মুখ্য। শুভেন্দুর মনে হতে লাগলো এতদিন ধরে দাদা যেন ওকে ঠকিয়ে কৃতজ্ঞতা আদায় করে এসেছে। আপনারা এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা রংবদল গল্পটি এখানেই সমাপ্ত হলো। যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং পাশের মানুষের সঙ্গে গল্পটি শেয়ার করবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলে গল্পটি শুনছেন তারা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।